আমরা ফিরছি। আমাদের সঙ্গে আছেন জুলফিকার আলী জুয়েল, প্রেসিডেন্ট ফরেন অ্যাডমিশন অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। জনাব জুয়েল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রভাষণ অনুষ্ঠানে। আমরা মূলত আমাদের এই অনুষ্ঠান থেকে আমাদের দর্শকদেরকে কিছু তথ্য আমরা দিতে চাই, সেখানে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, একই সঙ্গে উচ্চশিক্ষা। তো আজকে যেহেতু বিষয় নিয়ে আমরা কথা বলছি উচ্চশিক্ষা, সেখানে বিশ্বের বিভিন্ন দেশের বিষয় নিয়ে যখন কথা হচ্ছিল এবং বিশেষ করে যুক্তরাজ্যের অভিজ্ঞতা আমরা শুনছিলাম ডক্টর আদনান পাভেলের কাছ থেকে, তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যখন দেশের বাইরে যাচ্ছে তাদের কিন্তু প্রধান গেটওয়ে একটা জায়গা, কারণ তথ্য অবারিত, চাইলেই কিন্তু অনলাইন থেকে এখন দেখার অনেক সুযোগ রয়েছে। গত 20 বছরের তুলনায় অনেক বেশি এগিয়েছে 10 বছরের তুলনায়, কিন্তু তারপরেও কনসালটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। মানুষ এখনও চায় যে একটু গুছিয়ে তথ্য পাওয়া কীভাবে যেতে পারে, সেই জায়গা নিয়ে আপনারা কাজ করছেন। আপনার সঙ্গে কথা বলার আগে একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, আমি একটু দর্শকের প্রশ্নটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলছিলাম বগুড়া থেকে। আমার পরিচয়, আমি একজন শিক্ষার্থী। জি বলুন। আমি এবার ইন্টারমিডিয়েট পাশ করলাম। আমার বাবা মার ইচ্ছা এবং আমার ইচ্ছা যে আমি উচ্চ শিক্ষার জন্য এইচএসসি পাশ করলেন? জি জি জি, আমি এইচএসসি পাশ করলাম এবার। আচ্ছা, জি জি জি। যে আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে একটু কথা বলুন, টেলিভিশনের ভলিউমটা একটু। আমি বাইরের দেশে যাওয়ার জন্য। জি বলুন বলুন বলুন। বাইরের দেশে যাওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে বাইরের দেশে যখন একটা স্টুডেন্ট যাবে, সেক্ষেত্রে আমাদের অনেক তথ্য অজানা থাকে। যেমন ধরেন আমরা কোন প্রসেসে যাব, বা সেই দেশে আমাদের যাওয়ার মাধ্যমটা কি, বা আমাদের এখান থেকে বাংলাদেশে যাওয়ার জন্য কোন কোন পদ্ধতিতে অবলম্বন করলে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী একটা স্বচ্ছ পদ্ধতি। এবং কোন বিভাগের শিক্ষার্থী আপনি? সায়েন্স, আর্টস না কমার্স, কোন বিভাগের শিক্ষার্থী? আপনার রেজাল্টটা যদি একটু কাইন্ডলি বলা যায় তাহলে হয়তো আমাদের সম্মানিত অতিথিরা আপনাকে কোনো পরামর্শ দিতে সুবিধা হবে। আমি মানবিকের স্টুডেন্ট। আমার এসএসসি তো জিপিএ পাস, এইচএসসি তো জিপিএ পাস। জি ধন্যবাদ মোস্তাফিজ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সম্মানিত অতিথিরা এই বিষয়ে কথা বলবেন। জনাব জুলফিকার আলী জুয়েল, আমরা একটু অতিথির প্রশ্ন দিয়েই শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে আজকে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য। শুরুতে আমি বাংলা টিভি দর্শকদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সংগঠন ফ্যাটক্যাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি কি কোনো স্পেসিফিক কান্ট্রি বা কোনো ডেস্টিনেশন চিন্তা করছেন কিনা আপনার কান্ট্রি নির্বাচনের ক্ষেত্রে? এরকম কোনো পছন্দ আপনার আছে কিনা? উনি এই মুহূর্তে ডিসকানেক্ট হয়ে গেছেন। ওকে, সো আলটিমেটলি একজন স্টুডেন্ট, ওনার যে গ্রাউন্ড আছে সেই অনুযায়ী কোথায় উনি চেষ্টা করতে পারেন। এই প্রোফাইল দিয়ে উনি চাইলে ডেফিনেটলি আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা পড়তে যায় পৃথিবীর উন্নত দেশগুলো লাইক যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড। এই 5টি ডেস্টিনেশন ইংলিশ স্পিকিং ডেস্টিনেশন হিসেবে কনসিডার করা হয়। সো এই ডেস্টিনেশনগুলোতে যখন আমাদের দেশের একজন স্টুডেন্ট যায়, প্রথমত তাকে যেটা করতে হয়, একটা আইএলটিএস স্কোর দরকার হয়ে থাকে, বা এনি আদার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাইক পিটি হতে পারে, সেটা টোফেল হতে পারে, ডুওলিঙ্গো হতে পারে, এনি আদার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। সেটার ব্যাপারে আসলে আপনাকে প্রথম একটা প্রিপারেশন নেওয়া দরকার। দ্বিতীয়ত আসলে বাইরে যেতে গেলে আপনার বাজেটটা জানতে হবে। পড়তে যেতে গেলে যে আপনি যে ইউনিভার্সিটি যাচ্ছেন সেই ইউনিভার্সিটির টিউশন ফিস কত, সেই ইউনিভার্সিটি যে প্রোগ্রামটা আপনি সিলেক্ট করছেন সেই প্রোগ্রামটার সাথে আপনার কেরিয়ারের যে গোল আছে, আপনি যে ডেস্টিনেশনটা দেখেন যে আমি ওই ডেস্টিনেশনে পৌঁছাতে চাই, সেই প্রোগ্রামটার সাথে ম্যাচ করছে কিনা। এবং এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, স্পেশালি যে প্রোগ্রামগুলি টেকনোলজি রিলেটেড, যে প্রোগ্রামগুলি আছে স্টেমস রিলেটেড, যেগুলোকে বলা হয় সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এই রিলেটেড সাবজেক্টগুলোতে যদি আপনি যেতে পারেন আপনার জন্য ভালো। যদি আপনি মানবিকের স্টুডেন্ট, বাট স্টিল আপনার হাতে বিজনেস অ্যানালিটিক্স প্রোগ্রামে আপনি যেতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ে যেতে পারেন, যে প্রোগ্রামগুলি এই সময়ের জন্য অত্যন্ত যুগোপযোগী প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলি থেকে যদি আপনি একটা ডিগ্রি এই মুহূর্তে, সেটা হতে পারে অস্ট্রেলিয়া, সেটা হতে পারে ইউকে, অর সেটা হতে পারে ইউএসএ, যে কোনো দেশ থেকে যদি একটা ডিগ্রি আপনি নিতে পারেন, আমি বিশ্বাস করি এই বর্তমান যে যুগ আছে এই যুগে আপনি কম্পিট করতে পারবেন গ্লোবাল জব মার্কেটে এবং বাংলাদেশের জব মার্কেটে।
তবে একই সাথে আপনার যে বিষয়টা একটু মাথায় রাখা উচিত, আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটিটা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কততম র্যাঙ্কিংয়ে আছে সেটা আপনি একটু চেক করে নেবেন। ইউনিভার্সিটির লোকেশন কোথায় আছে এবং সেই লোকেশনে কি ইংলিশ স্পিকিং ডেস্টিনেশন কিনা সেটাও আপনি একটু চেক করে নেবেন। আমার মনে হয় আপনি আমার প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। তবে আরেকটা জিনিস আপনার যেটা মাথায় রাখুন, যদি কোনো স্কলারশিপের অপরচুনিটিস থাকে, আপনি বলেছেন আমি দুটোতে জিপিএ 5 পেয়েছি, আমি বিশ্বাস করি একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ অ্যামাউন্টের স্কলারশিপ আপনার এই প্রোফাইল দিয়ে পাওয়ার সুযোগ আছে। জি, ধন্যবাদ জনাব জুয়েল। আমরা আসলে শুনছিলাম যে দর্শকের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন বিষয়ে আপনার কথা বলছিলেন। ডক্টর আদনান পাভেল উনি বলছিলেন যে যেসব শিক্ষার্থীরা যেতে আগ্রহী তাদের কিন্তু তথ্যের ঘাটতি এখনও রয়েছে, যদিও এখন তো অবারিত তথ্য রয়েছে, সোশ্যাল মিডিয়াতে সেটা আরও স্পেসিফিক করে দেওয়া হচ্ছে। একটা সময় ছিল যখন বিদেশে উচ্চশিক্ষার গাইড কিনতে পাওয়া যেত, আর এখন কিন্তু প্রতি মুহূর্তে ডেটা আছে। তারপরেও আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বিভিন্ন জায়গাতে তথ্যের ঘাটতি আছে। সেই জায়গাটাতে আপনাদের সংগঠন কাজ করছে, আপনি ব্যক্তিগতভাবে কাজ করছেন। যদি একটু বলতেন যে আসলে চিত্রটা কি, আমি একটু সিনারিওটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের অবতরণ আপনি করেছেন। দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে প্রতিষ্ঠিত এবং লাইসেন্স প্রাপ্ত অর্গানাইজেশন আছে নিয়ার অ্যাবাউট 850, বাট অননুমোদিত বা লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান আছে মোর দেন 2000। সো এই প্রতিষ্ঠানগুলো থেকে যারা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করে, এক্স্যাক্টলি দ্যাট, বাট আসলে তারা উচ্চশিক্ষার কাজ করছে না। তারা অধিকাংশ ক্ষেত্রে হয়তো এটার সাথে সংশ্লিষ্ট, বাট এডুকেশন কনসালটেন্সি সংশ্লিষ্ট, লাইক তারা হয়তো ওয়ার্ক পারমিটের জন্য স্টুডেন্ট পাঠাচ্ছে, কোনো ক্ষেত্রে ভিজিটর ভিসায় পাঠাচ্ছে, বিভিন্ন ভিসায় পাঠাচ্ছে, বাট আসলে ওইখানে স্টুডেন্টদেরকেই পাঠানো হচ্ছে, বাট তারা কোনো স্কিল ছাড়া ওখানে যখন যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের প্রবলেমের মুখোমুখি হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে। এক্স্যাক্টলি দ্যাট। সো এই ক্ষেত্রে আমি আসলে বলবো, আপনারা যদি স্টুডেন্ট ভিসায় যান, সেখানে প্রথমত দেখবেন যে ওই ইউনিভার্সিটিটা পাবলিক বা প্রাইভেট কিনা। যদি পাবলিক হয়ে থাকে তার কি কি এক্রিডিয়েশন আছে, যদি প্রাইভেট হয়ে থাকে তার কি কি এক্রিডিয়েশন আছে, পাবলিক হলে তার কিউএস র্যাঙ্কিংটা কত আছে, এগুলো দেখে যদি আপনি একটা সঠিক ইউনিভার্সিটি নির্বাচন করতে পারেন এবং দেখবেন তার টিউশন ফিসটা রিজনেবল কিনা, আপনি এফোর্ড করতে পারবেন কিনা, এরকম একটা ইউনিভার্সিটি বা একটা প্রোগ্রাম দেখে যদি আপনি নিজেকেই যাচাই করতে হবে, এজেন্সিকে রিলাই করবেন, বাট একই সাথে আপনাকে যেটা করতে হবে, এজেন্সি যে তথ্যগুলো দিবে সেই তথ্যগুলো যদি আপনি অনলাইনে যে চেক করেন, যাচাই বাছাই করেন, তাহলে এই জায়গা থেকে আপনি কিছুটা হলেও একটা সঠিক তথ্যের মাধ্যমে আপনি যেতে পারবেন। জুয়েল ভাই, একজন দর্শক আছেন, একটা প্রশ্ন নিয়েছে। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্নটি করতে পারেন। হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? শুনতাছি, বলেন। হ্যালো দর্শক, আপনি নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যাঁ, আমার নাম দুলাল, বাড়ি গাজীপুর। জি বলুন। পড়াশোনা হলো, আমার মেয়ে ইন্টারে 5 জিবিএ 5, আর কি কয় মেট্রিকে জিবিএ 5, মানে এই পরীক্ষা দিয়েছে, এমবিবিএস পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দিয়ে পাস করছে, 59টা ছিল। অন্য অন্যান্য তেমন একটা ভালো কলেজের নাম আসছে না, অন্য চিন্তা দেশের বাইরে এমবিবিএস পড়বো। এটা কি কোনো সিস্টেম আছে কিনা, কোনো পদ্ধতি আছে কিনা এমবিবিএস করার? মানে সে হচ্ছে এসএসসি তে জিপিএ 5, হ্যাঁ, এইচএসসি তে জিপিএ 5, জিপিএ 5। আচ্ছা, সে হ্যাঁ বাংলাদেশে কোনো মেডিকেলে চান্স পায়নি, তাই তো? আইছিল নর্মাল আর কি, পড়বো না, দেশের বাইরে গিয়ে মেডিকেলে বাইরে পড়তে চায়। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে লাইনে থাকুন, আমাদের সম্মানিত অতিথি নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবো, আপনি আমাদের সঙ্গে একটু লাইনে থাকুন। জি জুয়েল ভাই। বেসিক্যালি পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে কোনো দেশে ডিরেক্টলি মেডিকেল পড়তে পারে স্টুডেন্টরা, যেমন চায়নাতে আমাদের দেশের প্রচুর পরিমাণ স্টুডেন্ট যাচ্ছে প্রতিনিয়ত, তারা এমবিবিএস কোর্স করছে এবং খুবই লিমিটেড অ্যামাউন্ট তাদের খরচ হচ্ছে, মানে টিউশন ফিসের আসপেক্ট থেকে যদি আমি বলি, ইভেন বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর চেয়ে কম খরচেও একজন স্টুডেন্ট চায়না থেকে তার এমবিবিএস কমপ্লিট করতে পারে। বাট একই সাথে কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আমাদের বাংলাদেশ থেকে, যেমন কানাডা, এখানে যদি কোনো স্টুডেন্ট এমবিবিএস পড়তে যেতে চায়, তাকে আগে ওখানে ব্যাচেলর অফ বায়োলজি করতে হবে, অথবা এনি প্রি মেডিসিনের উপরে কোনো প্রোগ্রাম তাকে আগে কমপ্লিট করতে হবে, করে দেন উনি এমবিবিএস করতে পারবেন।
এবং সেক্ষেত্রে লাইসেন্সিং এর একটা ব্যাপার থাকে। সো এই লাইসেন্সিং পাওয়ার জন্যই তাকে প্রথমে একটা ব্যাচেলর করে দেন একটা কম্পিটিটিভনেস একটা পরীক্ষার ভিতর দিয়ে তাকে ওই প্রোগ্রামে করতে হয়। আর কিছু ডেস্টিনেশন আছে, যেমন ইংলিশ স্পিকিং কান্ট্রির মধ্যে যদি আমি বলি, একজন স্টুডেন্ট চাইলে নিউজিল্যান্ডে সরাসরি MBBS প্রোগ্রামের জন্য পড়তে যেতে পারে, বাট দ্যাট উড বি এক্সট্রিমলি এক্সপেন্সিভ। 200,000 নিউজিল্যান্ড ডলারের মতো আচ্ছা, আসবে এই প্রোগ্রাম। ওনার মেয়ে যে সম্মানিত দর্শক কথা বলছেন আমাদের সঙ্গে, তার মেয়ের যে রেজাল্ট আছে এবং সে মেডিকেলে পড়তে চায়, তার জন্য আপনার পরামর্শ কি? তার জন্য আমার পরামর্শ থাকবে প্রথমত খুব ভালো একটা IELTS স্কোর করা, অ্যাটলিস্ট 7, নো ব্যান্ড লেস দ্যান 6.5, এই লেভেলের একটা IELTS ইস্ট ব্যান্ড 6.5, ইস্ট ব্যান্ড 6.5, ওভারঅল 7, ওয়ার্ল্ড 7। এই লেভেলের একটা ইংলিশ প্রফিসিয়েন্সি তাকে মেক শিওর করতে হবে। অ্যালংসাইড এই মুহূর্তে তাকে ওয়েট না করে বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ বায়োলজিতে সে ভর্তি হতে পারে, বিকজ অফ তার যদি স্টাডি গ্যাপ হয়ে যায় দেশের বাইরে যে ইউনিভার্সিটিগুলো আছে সেই জায়গাগুলোতে তার জন্য যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, যেটা যদি চায়নাতে হয় তাহলে বাংলাদেশে অনেকগুলো কনসালটেন্সি ফার্ম আছে যারা খুবই সততার সাথে দায়িত্বশীলতার সাথে চায়নার MBBS নিয়ে কাজ করছে কয়েক যুগ ধরে, এক যুগেরও বেশি সময় ধরে। সো আপনারা এইসব প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। যদি চায়নাতে যেতে সম্ভাব্য ওখানকার টিউশন ফিটা আমরা যেটা হিসাব করি, তো প্রথম বছরের টিউশন ফিটা বা এটা এভারেজ ধারণা কি? ধরেন একজন স্টুডেন্টকে যদি চায়নায় MBBS করতে চায় 25 লাখ টাকার মধ্যে তার MBBS এর টিউশন ফিস কভার হতে পারে। টোটালটা কমপ্লিট হতে পারে 25 লাখ। 25 লাখ। যদিও এখানে সিগনিফিকেন্ট নাম্বার অফ স্কলারশিপ পাবে, কোন কোন ক্ষেত্রে তারা 80% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। এটা কি 4 বছরের কোর্সের জন্য, রাইট? 5 বছরের প্রোগ্রাম হয়ে থাকে। এমডি তো অবশ্যই নয়। জি। ওকে, আরেকজন দর্শক আছেন। হ্যাঁ দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্ন করতে পারেন। কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। কি নাম? মুক্তার আলী? জি জি, মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন প্লিজ। আমি সর্বপ্রথমে প্রশ্নটা আগে আমি বাসা ভাই আপনার সহ আরো দুজন বক্তা আছে, আমি আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমাদের প্রশ্নগুলো কিসে উত্তর দিচ্ছে তারা কষ্ট করে, আমরা অনেক কিছু জানতে পারতেছি তাদের মাধ্যমে আর কি। যাই হোক, আমি আমার প্রশ্নটা হচ্ছে কি, আমার ছেলেরা এবার ইন্টার পাস করলো, এবার ইন্টার পাস করেছে, ইন্টার পাস করছে। জি জি, ইন্টার পাস করছে, মোটামুটি রেজাল্ট ভালো। তা আমি আমার ছেলেকে বলতেছি তুমি এইখান থেকে তুমি এই অনার্স করে দাও, বাংলাদেশ থেকে অনার্স করে তুমি বিদেশে যাও। আর আমার ছেলে বলতেছে যে আমি ওখানে যা করবো। তা আমি বলতেছি যে এখান থেকে অনার্স করে 4 বছরের কোর্স, অনার্স করে গেলে ভালো হবে না এই যে অবস্থা আছে এখান থেকে যাতে চাচ্ছে সেটা গেলে ভালো হবে, বা কোন দেশে গেলে ভালো হবে, বা কোন দেশে গেলে কত টাকা লাগবে, এই জিনিসটা আমি ক্লিয়ার বললে আমি খুশি হই। ধন্যবাদ জনাব মুক্তার আলী, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এই প্রশ্নের দুটি পার্ট, একটি পার্ট হচ্ছে কোন দেশে গেলে ভালো হবে এবং সেখানে খরচটা কি, সেটা জুয়েল ভাই আনসার করবে। কোন দেশ যাবে এটা তার প্রায়োরিটির উপর ডিপেন্ড করবে। লাইক যদি একজন স্টুডেন্ট চায় যে আমি শুধু একটা এডুকেশন নিয়ে বাংলাদেশে ব্যাক করব, তো সেই ক্ষেত্রে তার জন্য ধরেন যুক্তরাজ্য হতে পারে খুবই ভালো একটা ডেস্টিনেশন। অল ক্লাস ইউনিভার্সিটিগুলো এখানে আছে, রাসেল গ্রুপ ইউনিভার্সিটি আছে এখানে, যে ইউনিভার্সিটিগুলোতে টপ ক্লাস এডুকেশন পসিবল এবং ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং টপ নস গ্লোবালি। তো এই জায়গাগুলোতে হতে পারে। আবার যদি স্টুডেন্টের চিন্তা থাকে যে আমার আসলে সেটেলমেন্টটা টপ প্রায়োরিটি, ওই স্টুডেন্ট নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসা সিক করতে পারে। পড়ালেখার পরে ওখানে ওরা 3 বছরের একটা পোস্ট স্টাডি ওয়ার্ক দিয়ে থাকে, এবং অনেক ক্ষেত্রে যদি গ্রিন লিস্টেড প্রফেশনের কোনো প্রোগ্রামে পড়ালেখা করে, জাস্ট পড়ালেখার পরে একটা জব সিকিউর করতে পারলে ওখানে তার স্থায়ীভাবে বসবাস করার সুযোগ থাকে এবং ফুল টাইম কাজের একটা সুযোগ তৈরি হয়। ঠিক একইভাবে কানাডাতেও একই ধরনের অপরচুনিটিস থাকে। সো আলটিমেটলি উনি যদি চিন্তা করেন, আমি বলবো যে ওনার যদি এডুকেশন প্লাস সেটেল মানে স্থায়ীভাবে বসবাসের চাহিদা থাকে, তাহলে অবশ্যই কানাডা বা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া উনি চিন্তা করতে পারেন। আবার যদি ওনার যেটা চিন্তা থাকে যে না আমি 1 বছরের একটা মাস্টার্স করব, দেন 1 থেকে 2 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে আমি দেশে ব্যাক করব, সেক্ষেত্রে ইউকে উনি চিন্তা করতে পারেন, ইউএসএও চিন্তা করতে পারেন। জি, আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছে। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্নটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন দিনাজপুর থেকে বলছি। জি বলুন। জি, আমি বাংলাদেশ থেকে এসএসসি কমপ্লিট করার পরে নৌ পরিবহন অধিদপ্তরের যে নাবিক রেটিং সার্কুলার প্রকাশ হয় সেখানে আমি আবেদন করার পর ট্রেনিং সম্পূর্ণ করেছি চট্টগ্রামের একটি একাডেমি থেকে। এরপরে আমি সিডিসি এবং পাসপোর্ট সহ যাবতীয় যে ডকুমেন্ট সেগুলো আমার কাছে বর্তমানে তৈরি আছে। মানে এখন
আমি এবছর ইন্টার পরীক্ষা দিতে যাচ্ছি। গত বছর ইন্টার পরীক্ষা আমার ছিল, তবে আমি ট্রেনিং এর কারণে পরীক্ষাটা দিতে পারি নাই। তো এই বছর আমি অনিয়মিত হিসাবে ইন্টার পরীক্ষায় দিব। তো এরপরে আমি উচ্চতর ডিগ্রি বা এই বিষয়ে মেরিন বিষয়ে মানে উচ্চতর শিক্ষা লাভের জন্য কোন দেশে যেতে পারি এবং কত আমার খরচ হতে পারে। দিনাজপুর থেকে ফোন করেছেন, তিনি বলেছিলেন যে তিনি অনিয়মিতভাবে এইচএসসি পরীক্ষা দিবেন এবছর এবং তিনি নাবিক যে পরীক্ষা হয় সেখানে তিনি সিডিসি পাশ করেছেন। আমাদের অতিথির কাছে প্রশ্ন ছিল যে তিনি অনিয়মিত পরীক্ষা দেওয়ার পরে মেরিন সেক্টরে কোথাও তিনি পড়তে যেতে পারবেন কিনা, এই সুযোগ আছে কিনা। আমি একটু প্রথমে যাব জুলফিকার আলী জুয়েল আপনার কাছে। ধন্যবাদ। বেসিক্যালি আমরা এখানে আসলে কোনো প্রবলেম দেখি না, তবে উনি এই সময়টাতে কি করেছেন, এই যে সময়টাতে ওনার গ্যাপ হয়েছে, এই সময়টাতে উনি কি করেছেন সেটা ওনাকে জাস্টিফাই করতে হবে ইউনিভার্সিটির কাছে, ফার্স্ট অফ অল টু গেট দ্য অ্যাডমিশন, অ্যান্ড সেকেন্ডলি উনি ট্রেনিং নিয়েছে কিন্তু, হ্যাঁ সিডিসি ট্রেনিং কোনো যদি ট্রেনিং এর মধ্যে ছিলেন, এখানে আসলে কোনো ড্রব্যাকস নাই, এবং সেক্ষেত্রে ইউনিভার্সিটিকেও এক্সপ্লেইন করতে হবে। একই সাথে যে দেশে যেতে চান উনি, সে দেশে ইমিগ্রেশনকেও এক্সপ্লেইন করতে হবে ডিউরিং দ্য পিরিয়ড আমি এটা করেছি, এখন যদি আমি মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সটা করতে পারি, ইদার ব্যাচেলর অর মাস্টার্স, এটা আমার ক্যারিয়ারে এই ধরনের একটা ইম্প্যাক্ট ফেলবে। সো আই থিঙ্ক উনি খুব সহজে এটা করতে পারেন। খরচের যে বিষয়টা কেমন খরচ হতে পারে? খরচ তো এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, আপনি জানেন। তবে যদি এটা ইউএসএতে হয়, নর্মালি 40,000 ইউএস ডলার থেকে শুরু করে 60,000 ইউএস ডলার পর্যন্ত একটা 2 বছরের মাস্টার্সের জন্য এরকম কস্টিং হতে পারে। ঠিক কানাডাতে যদি হয়, এটার কস্টিং হতে পারে 50 থেকে 60,000 কানাডিয়ান ডলার। ইউকেতে যদি হয়, এটার ফিজ হতে পারে 25,000 পাউন্ড অ্যাপ্রক্স। সো ইটস সিমিলার। আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্নটি করতে পারেন। জি, আমার নাম হচ্ছে আদিবা, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি বলুন প্লিজ। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি যেহেতু অনার্স হচ্ছে মাস্টার মানে সরি ইকোনমিক্সে করা, তো হচ্ছে যে আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব পড়ালেখা হচ্ছে বাংলাতে হয়। তো আমি যদি মাস্টার্সে ইকোনমিক্স নেই তাহলে কি আমি কতটুকু আগাতে পারবো? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আচ্ছা আমি যদি বাইরে যেতে চাই সেই ক্ষেত্রে মাস্টার্সে কি সাবজেক্ট চেঞ্জ করে গেলে কোনো সমস্যা হবে? আর থার্ড কোশ্চেন হচ্ছে আমি মাস্টার্সের জন্য জাপানে যেতে চাচ্ছি, তো জাপানে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত? আর যদি যুক্তিযুক্ত না হয় তাহলে কোন দেশে গেলে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে? জি জনাব জুলফিকার আলী জুয়েল। ধন্যবাদ, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমত হলো, বাইরের দেশগুলিতে মাস্টার্স প্রোগ্রাম 3 ধরনের হয়ে থাকে। এক ধরনের হচ্ছে কোর্স ওয়ার্ক বেস অর টট বেস মাস্টার্স প্রোগ্রাম, আরেক ধরনের হচ্ছে থিসিস বেস মাস্টার্স প্রোগ্রাম, আরেক ধরনের হচ্ছে প্রজেক্ট বেস মাস্টার্স প্রোগ্রাম। সো যদি সিমিলার প্রোগ্রাম হয় তাহলে আপনাকে ডেফিনেটলি থিসিস বেসে যেতে হবে যদি আপনি এখানে কোর্স ওয়ার্ক বেস মাস্টার্স করে থাকেন। সেক্ষেত্রে ইমিগ্রেশন অথবা ইউনিভার্সিটি দুজনই মানে 2 সেক্টরই আপনাকে পজিটিভলি কনসিডার করবে। আর যদি আপনি সিমিলার প্রোগ্রাম লাইক কোর্স ওয়ার্ক বেস প্রোগ্রাম আবার করতে চান, যে প্রোগ্রামটা অলরেডি আপনি একবার করেছেন, তখন ইউনিভার্সিটি আপনাকে অ্যাডমিশন দিলেও ইমিগ্রেশন এখানে কোশ্চেন রেইজ করতে পারে যে তুমি অলরেডি এই প্রোগ্রামটা যেহেতু করে ফেলেছো, হোয়াই ইউ আর ট্রাইং টু ডু দ্য সেম প্রোগ্রাম এগেইন। এটা একটা ব্যাপার। আর জাপানের এডুকেশন সিস্টেম রিস এডুকেশন সিস্টেম। সো আপনি যদি জাপানে যেতে চান, প্রথমত আমি আপনাকে বলবো জাপানে 2 ধরনের এডুকেশন সিস্টেম আছে, একটা ইংলিশ মিডিয়াম এডুকেশন সিস্টেম আছে আর একটা জাপানিজ সিস্টেম আছে, মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে। সো আপনি আসলে কোন ইউনিভার্সিটিতে যাবেন, কোন মিডিয়ামে পড়ালেখা করবেন, এটা ডিসাইড করে আপনাকে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া উচিত। যদি মনে করেন যে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজে পড়বো, তাহলে জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে যে কোর্স আছে সেই কোর্সটা কমপ্লিট করে কোনো একটা ইউনিভার্সিটিতে আমি বলবো যে আপনি থিসিস বেস প্রোগ্রামগুলির জন্য যদি অ্যাপ্রোচ করেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। একই সাথে আপনি চাইলে পিএইচডি প্রোগ্রামের জন্য সুপারভাইজারদেরকে প্রপোজ করতে পারেন যে পটেনশিয়াল পিএইচডি আপনি পেতে পারেন কিনা, এবং সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ফান্ডিং পাওয়ার সুযোগ আপনার তৈরি হতে পারে। ধন্যবাদ জনাব জুলফিকার আলী জুয়েল। আমাদের আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক আপনার নাম পরিচয় বলে কোত্থেকে বলছেন প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিত গোপালগঞ্জ থেকে বলতেছি। আমি জানতে চাচ্ছিলাম দক্ষিণ কোরিয়ায় এমএসসি করার জন্য বা মাস্টার্স করার জন্য
কত টাকা খরচ হবে বা কি বিষয় এটা, আর এবং আরেকটা মাস্টার্সের জন্য এজ লিমিটটা কিরকম, একজন যদি স্টুডেন্ট বাইরে মাস্টার্স। আপনার ব্যাকগ্রাউন্ড সাবজেক্টগুলো, অনার্স মাস্টার্স বাংলাদেশে করেছেন, আপনি কোন সাবজেক্টে হ্যাঁ। করেছেন? সায়েন্স ফ্যাকাল্টি, ইঞ্জিনিয়ারিং থেকে ত্রিপলি থেকে বিএসসি শেষ করে যদি আমি কোরিয়াতে যেতে চাই, সেখানে কত টাকা খরচ হবে বা কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন সেটা জানার জন্য জি, ওনার এজ লিমিটে শুনলাম আমরা, কিন্তু উনি যদি দক্ষিণ কোরিয়াতে যেতে চায় মাস্টার্স করতে, কোন সাবজেক্ট ভালো হবে এবং সেখানে খরচটা কেমন হতে পারে? দেখেন, উনি এখানে যে ধরনের প্রোগ্রামে পড়ছেন ওই প্রোগ্রামটার সাথে কম্বিনেশন রেখে ওনার একটা প্রোগ্রাম সিলেক্ট করা উচিত। সেক্ষেত্রে এমন হতে পারে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অর ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট, অর উনি এখন যে বিষয়ের উপরে পার্টিকুলারলি জব করছেন, যদি উনি ইলেকট্রিক্যাল বা রিনিউয়েবল এনার্জি বা সাস্টেইনেবল এনার্জি এই বিষয়গুলোর উপরে যদি ওনার প্রোফাইল হয়ে থাকে, উনি এই বিষয়ের উপরে যেতে পারেন। আর কস্টিংটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। কোনো ইউনিভার্সিটি টিউশন ফিজ আসতে পারে পার ইয়ার $7,000 to $10,000 ইকুইভ্যালেন্ট Per পার year, ইয়ার per পার year। ইয়ার $7,000 to $10,000 ইকুইভ্যালেন্ট। এটা দুই ধরনের ল্যাঙ্গুয়েজে ওখানে পড়ালেখার সুযোগ আছে, একটি হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে, আরেকটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হলে 6.5, নো ম্যান লেস দ্যান 6 IELTS স্কোর ম্যান্ডেটরি। ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করতে পারেন। কোত্থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি লালমনিরহাট থেকে বলছি, মাসুদ বলছি, আমি লালমনিরহাট থেকে। জি, বলুন প্লিজ। আমি নার্সিং ডিপ্লোমা কমপ্লিট করেছি, বিএসসি নার্সিং করতে বিদেশ যাওয়ার জন্য আগ্রহী। এখন কিভাবে কি করলে যাওয়া যাবে? জি, জনাব জুয়েল। বিএসসি নার্সিং একটা চমৎকার প্রোগ্রাম। আমি একটু আপনাকে ধন্যবাদ জানাই যে যদি বাংলাদেশেও ক্যারিয়ার করার সুযোগ থাকে আপনি এখানে করতে পারেন। পৃথিবীর উন্নত দেশগুলো ডক্টরের চেয়েও নার্সিংয়ের ভ্যালু বেশি দিয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে আপনি পৃথিবীর প্রত্যেকটা দেশে নার্সিংয়ের ডিমান্ড আছে। আমি কেন জানি বলবো যে আমাদের দেশে এটার ডিমান্ডটা তুলনামূলকভাবে কম। তারপরেও আপনি চাইলে নার্সিং পড়ার জন্য ইউএসএতে যেতে পারেন, কানাডা যেতে পারেন, অস্ট্রেলিয়াতে যেতে পারেন, নিউজিল্যান্ড যেতে পারেন, জাপানে যেতে পারেন, কোরিয়া যেতে পারেন, ইভেনচুয়ালি আদার যে ইউরোপিয়ান কান্ট্রিগুলি আছে ওই কান্ট্রিগুলোতেও আপনি যেতে পারেন। ধন্যবাদ। বিদেশে যাচ্ছেন তাদের কিন্তু অনেকগুলো বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি রয়েছে, সেসব বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে আছেন জনাব জুলফিকার আলী জুয়েল, প্রেসিডেন্ট ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেশনস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। জনাব জুলফিকার আলী জুয়েল, যদি একটু বলতেন যে বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনার কি মনে হয় কিনা যে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের যখন দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি, তখন কি কি করা উচিত? সরকারের কি বিএমইটির মতো করে কোনো কার্ড করে দেওয়া উচিত বা কোনো ক্লিয়ারেন্স দরকার আছে কিনা? ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের ফরেন অ্যাডমিশন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের একমাত্র গভর্নমেন্ট অ্যাপ্রুভড অ্যাসোসিয়েশন। আমরা এবিসির রেটেড অ্যাসোসিয়েশনস। সো অ্যাজ পার বাণিজ্য যে নীতিমালা আছে সেটা অনুসারে কোনো অ্যাসোসিয়েশনের বা ট্রেড অর্গানাইজেশন রুলস অনুসারে উইদাউট মেম্বারশিপ কোনো অফিস বিজনেস করতে পারে না। এই ক্ষেত্রে আসবো, একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করতে পারেন। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি বাবলু বলতেছি, রাজবাড়ী। জি, বলুন। রাজবাড়ী। জি, বলুন আপনার প্রশ্নটি বলুন। বিষয় হলো আমার মেয়ে অনার্স পাস করতে হলো গ্রাফিক্স নিয়ে এবং প্যারামেডিকেল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ম্যাথস থেকে পাস করছে। ম্যাথস থেকে? আচ্ছা, ম্যাথস থেকে কি কোনো উচ্চতর শিক্ষা নেওয়া সুযোগ যায় আছে কিনা? কিনা? দক্ষিণ কোরিয়া বা কোন দেশে উচ্চতর প্রশিক্ষণ নেওয়া যায় কিনা এবং কত টাকা খরচ পড়বে? জি, ধন্যবাদ। দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকুন। জনাব জুয়েল, আমরা ছোট দুটো বিষয় খুব সংক্ষেপে আপনার ম্যাথস থেকে পড়ার পরে উনি চাইলেন এই মেডিকেল রিলেটেড উনি উচ্চতর ডিগ্রি নিতে পারেন। এই কস্টিংটা তো একই সাথে এটা কোন দেশে যাবে তার উপর ডিপেন্ড করে। কোরিয়ার কথা বলছেন? কোরিয়ার জন্য হলে এটা টিউশন ফিস পার ইয়ার $7,000 to $10,000 ইকুইভ্যালেন্ট আসবে। 7 to 10,000।
10,000 US ডলার। $10,000 ইকুইভ্যালেন্ট একটা ফিস আসবে। ইট ডিপেন্ডস অন ইনস্টিটিউশনস। আর যে জায়গায় আমরা আগের প্রশ্নতে ছিলাম ছোট করে। যে যদি গভর্নমেন্ট এমন কোনো নীতিমালা করতো, অন্যান্য যেমন বাইরের মেম্বারশিপ ছাড়া বাংলাদেশে কেউ জনশক্তি রপ্তানি করতে পারে না, ঠিক একই সাথে যদি আমাদের যে ফ্যাট ক্যাপ যে অ্যাসোসিয়েশনটা আছে এটার মেম্বারশিপ ছাড়া যদি কেউ এই বিজনেসটা না করতে পারতো, তাহলে যারা জালিয়াতি করছে, অব্যবস্থাপনা করছে, অদক্ষ স্টুডেন্টদেরকে পাঠাচ্ছে, অযোগ্য স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে পাঠাচ্ছে, এই জায়গাগুলো থেকে বিরত থাকা সম্ভব ছিল এবং বাংলাদেশের স্টুডেন্টরা প্রতারণার হাত থেকে বাঁচত। একই সাথে আমি একটা জিনিস বলবো যে আমাদের যে বিএমইটি কার্ডের মতো যদি একটা কার্ড এমন হতো যেটা ফ্যাট ক্যাপকে দায়িত্ব দিয়ে দিলে আমরা সেটা যাচাই বাছাই পূর্বক প্রত্যেকটা স্টুডেন্ট আসলে যাওয়ার জন্য সে যোগ্য কিনা, সে ড্রাইভিং জানে কিনা, তার একটা বেসিক ম্যানার সে জানে কিনা, কিভাবে তাকে ইমিগ্রেশন পাস করতে হবে, কিভাবে যদি সে ওই দেশে যে কোনো ডিফিকাল্টিস ফেস করে কোথায় যে সে রিপোর্ট করবে, সামগ্রিক বিষয়টা থাকা যেতে পারে। ধন্যবাদ জুয়েল। আমরা ট্রেনিং দিয়ে পাঠাতে পারি। আরেকজন দর্শক আছে, সম্মানিত দর্শক, আপনি কোত্থেকে বলছেন, কে বলছেন? জুলফিকার আলী জুয়েল, আপনাদের দারুণ সব তথ্য আমাদের সম্মানিত দর্শকরা পেয়েছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, শুভরাত্রি।